সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে, বাংলা থাকবে, অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর কাজে। এবার তাহলে শুরু করি। আমাদের সকলে প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। যে বিষয়গুলো তোমাদের বলছি, আমরা বলার চেষ্টা করছি, সেগুলো নিশ্চয়ই শিখছো তোমরা, আমরাও শিখছি। এই যে দেখো না, যে ডাক্তারবাবু গতদিন আমাদের ডায়রিয়া নিয়ে বললেন, আমরা কত কি শিখলাম বলো তো। এইভাবে আমরা শিখবো, মজা করে শিখবো, আনন্দের সাথে শিখবো। আর আরেকটা জিনিস, বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না, যা জানি না জেনে নেব, জানি যা তা ছড়িয়ে দেব। বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না। আমরা যেটা জানি না সেটা আমরা জেনে নেব, আর যা জানি তা সবার মধ্যে ছড়িয়ে দেবো। কেমন? তো চলো, আজকের আসরে আমরা যে যে বিষয়গুলো জানবো একটু বলে নিই। আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর একটু অঙ্ক নিয়ে আলোচনা থাকবে, আজকে পঞ্চম শ্রেণীর একটু বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা থাকবে, এবং চতুর্থ শ্রেণীর আমরা আজকে একটু ইংরেজি পড়বো। আর তোমাদের ছোট্ট বন্ধুরা তোমাদের পরিবেশ বইয়ে যে মজার নানা রকমের কাজ করার কথা বলা আছে, হাতে কলমে করার কথা বলা আছে, সেরকম একটি মজার কাজ করে তোমাদের দেখাবে ছোট্ট বন্ধুরা। আর তোমাদের একটি বিজ্ঞানের মজাও দেখাবে একজন ছোট্ট বন্ধু। তাহলে চলো আমরা আজকে আমাদের আসর শুরু করি দ্বিতীয় শ্রেণীর অঙ্ক পড়া দিয়ে। তোমাদের সন্দীপ স্যারের কাছে আমরা চলে যাই, উনি তোমাদের দেখো একটা অ্যাক্টিভিটি করাবেন। চলো যাই ওনার ক্লাসে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আমাদের টিভি ও ইউটিউবের মাধ্যমে পাঠদান পর্বের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের 50 পাতার একটা অ্যাক্টিভিটি করে নেব। এই অ্যাক্টিভিটিটা করতে গিয়ে তোমরা কত সহজে যোগ শিখে যাবে, বিয়োগ শিখে যাবে, সেটা তোমরা লক্ষ্য করো। গুটির সাহায্যে এবং কাঠির সাহায্যে আমরা বলেছি অঙ্কগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা অঙ্ক বুঝে যাবে। ঠিক তেমনভাবেই আজকের ক্লাসটা তোমাদের জন্য সাজানো হয়েছে। তোমরা দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এবং তোমরা অঙ্কগুলো শিখতে পারবে। আমার বইয়ের 50 পাতার যে অ্যাক্টিভিটিটি আছে সেটার প্রথমেই কি লেখা আছে তোমরা সবাই একটু দেখে নাও। লেখা আছে, ছবি দেখে বুঝে লিখি। এখানে কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো আমাদেরকে গুনতে হবে কটা করে দেওয়া আছে, এবং তারপর
সেইগুলো একসাথে যোগ করে মোট কতগুলো হচ্ছে সেইগুলো আমরা বের করব। দেখো প্রথম ছবিটা কি আছে। প্রথম ছবিতে একটা হাসি মুখের ছবি আছে, তোমরা সকলে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে এইগুলো। আচ্ছা, এরপর আমরা এক এক করে গুনে নেব কটা করে আছে। প্রথমটা গুনি, 1 2 3। তাহলে প্রথমে আছে 3টে হাসি মুখের ছবি, তার জন্য তোমরা খাতায় 3 লিখে নাও, যোগ, তারপর কটা আছে দেখি, 1 2 3 4, আছে 4টা, তাই তো? এরপর শেষ ঘরে কটা আছে, 1 2 3, মোট 3টা হাসি মুখ আছে। এরপর এই 3টেকে আমরা যোগ করব। কিভাবে করব? এই যতগুলো করে হাসি মুখ আছে তার জন্য আমরা সমপরিমাণ গুটি নিয়ে নেব। প্রথমে আছে 3টে হাসি মুখ, এর জন্য আমরা 3টা গুটি নিয়ে নিলাম। তারপর 4টা হাসি মুখ, তার জন্য 4টা আমরা গুটি নিয়ে নেব। 1 2 3 4, এবং শেষে 3টে হাসি মুখ আছে, তার জন্য আমরা 3টে গুটি নিয়ে নেব। 1 2 3, দেখতে পাচ্ছ সবাই? এরপর এই সবগুলোকে একসঙ্গে যোগ করে দিই, যোগ করে দিলাম। এরপর আমরা এগুলোকে গুনে দেখব মোট কটা গুটি হলো। 1 2 3 4 5 6 7 8 9 10, মোট গুটি হলো 10টা। তাহলে আমরা প্রথম অঙ্কের উত্তর পেয়ে গেছি 10। কিন্তু এর সাথে সাথে আমরা কাঠি এবং পুঁতি দিয়ে যেভাবে একক দশকের ব্যাপারটা বুঝেছিলাম, সেভাবেও দেখে নেব যে কি করে এই 3টে সংখ্যা যোগ করে 10 হচ্ছে। দেখো এই জিনিসটা সবাই দেখে নাও। এরপর মনে করো প্রথমে ছিল 3টা গুটি, 1 2 3, তারপর কটা ছিল, 4টা, ঠিক মনে পড়েছে তোমাদের? 1 2 3 4, এবং শেষের ঘরে ছিল 3টে হাসি মুখ, তার জন্য 1 2 3। তাহলে দেখো এককের ঘরে আমরা বলেছিলাম 9টা গুটিই থাকতে পারে, 10 নম্বর গুটির জন্য এককে কোনো ঘর নেই। তাই এই সবগুলোকে মিলে আমরা কি করব, একটা জোট গঠন করব, একটা প্যাকেটের মধ্যে ভরে দেব, এবং এদের বদলে আমরা একটা হলুদ গুটি আমরা রাখবো দশকের ঘরে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো কি করে এই দশকের ঘরে হলুদ গুটিটা এলো। তাহলে দশকের ঘরে একটা হলুদ গুটি মানে হচ্ছে 1 10, অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা আমরা যোগ করলাম, যোগ করে আমরা 10 পেলাম। দেখো আমরা গুটিগুলো যখন গুনেছিলাম তখনও কিন্তু উত্তর 10 পেয়েছিলাম, মনে পড়ছে তোমাদের? তাহলে তোমরা এবার উত্তরের জায়গায় লিখে নাও 10। এরপর আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কে কিসের ছবি আছে বলো তো? হ্যাঁ, এটা কচ্ছপের ছবি। কটা করে কচ্ছপ আছে আমরা গুনে নেব। প্রথম ঘরে আছে 1 2 3 4 5 6, তাহলে 6টা কচ্ছপের জন্য আমরা 6টা গুটি নিয়ে নেব। 1 2 3 4 5 6, তার পরের ঘরে কটা কচ্ছপ আছে? 2টো, 1 2, সবাই দেখতে পাচ্ছ? তার জন্য আমরা কি করব, 2টো গুটি নিয়ে নেব। 1 2, এরপর শেষ ঘরে কটা গুটি কচ্ছপ আছে গুনে দেখে নি। 1 2 3 4 5, তাহলে তার জন্য আমাদের কটা গুটি নিতে হবে? অবশ্যই 5টা গুটি নিতে হবে। 1 2 3 4 5,
সবাই দেখতে পাচ্ছ নির্দিষ্ট সংখ্যার গুটি কিন্তু আমি তোমাদের সামনে রেখেছি। এরপর এই সবগুলোকে একসঙ্গে যোগ করে দাও। দেখো যোগ করে কটা গুটি হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে সব গুটিগুলো মিলে আমাদের 13টা গুটি হলো। এরপর তোমরা খাতায় লিখে নাও। প্রথমে ছিল 6টা কচ্ছপ, তারপর 2টো, তারপর 5টা। যোগ করে কত উত্তর বেরোলো? 13। কিন্তু আমরা কি বলেছি, আমরা সেই কাঠি পুঁথির মতো করে একবার বুঝে নেব যে 13 সংখ্যাটা কি করে গঠন হলো। দেখে নাও। তাহলে প্রথমে ছিল কটা? হ্যাঁ, 6টা কচ্ছপ। 1 2 3 4 5 6। তারপর ছিল 2টো কচ্ছপ, তার জন্য 2টো গুটি দেব। 1 2। এবং শেষ ঘরে ছিল 5টা, তাই তো? তাহলে 5টা গুটি আগে নিয়ে নিই আমরা। দেখো 1 2 3 4 5। কিন্তু এই ঘরে একটা গুটি দিলেই 9টা হয়ে যাচ্ছে। তার মানে এখানে আর একটা গুটি যদি আমরা দিই, সবগুলো মিলে 10টা গুটি হবে এবং তার বদলে আমরা একটা হলুদ গুটি দশকের ঘরে বসাতে পারবো এই সবগুলোর বদলে। এখন আরো 3টে গুটি রইল, সেগুলো এককের ঘরে বসিয়ে দিই। 1 2 3। তাহলে তোমরা সকলে দেখে নাও এখন সংখ্যাটা কত হলো। দশকের ঘরে একটা গুটি মানে 1 10, এককের ঘরে 1 2 3টে গুটি, তার মানে 1 10 3। 1 10 3 কত হয় তোমরা সকলে জানো? 13। আর আমরা গুটিগুলো যখন গুনেছিলাম তখনও উত্তর কিন্তু 13 বেরিয়েছিল। তাহলে এবার তোমরা খাতায় লিখে নাও। খাতায় নির্দিষ্ট জায়গায় আমরা লিখে নিচ্ছি 13। 1 10 3 13। এরপর আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কে আছে কিসের ছবি? লজেন্সের ছবি। তোমরা সকলেই তো লজেন্স খাও। এখন লজেন্সগুলো খাওয়ার আগে গুনে দেখে নাও তো মোট কটা লজেন্স আছে। প্রথম ঘরে আছে 1 2 3 4, 4টা লজেন্স। তাহলে আমরা খাতায় লিখে নিই 4 যুক্ত দ্বিতীয় ঘরে আছে 1 2 3, 3টে লজেন্স, তাই তো? তারপর শেষের ঘরে আছে 1 2 3 4 5, 5টা লজেন্স। মোট মিলে কটা লজেন্স হলো সেটাই তো আমরা গুনে দেখব। তাহলে এখানে লজেন্সের বদলে আমরা একটা করে গুটি নেব। 4টা লজেন্সের জন্য 4টা গুটি। 1 2 3 4। এরপর 3টে লজেন্সের জন্য 3টে গুটি। 1 2 3। শেষ ঘরে আছে 5টা লজেন্স, তার জন্য আমরা নেব 5টা গুটি, তাই তো? 1 2 3 4 5। এরপর সব লজেন্সগুলোকে অর্থাৎ সব গুটিগুলোকে একসঙ্গে করে নাও। একসঙ্গে করে নিয়ে একবার গুনে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে সবগুলো মিলে হলো 12। এরপর ওই কাঠি পুঁথি দিয়ে আমরা দেখে নেব সত্যি 12 হচ্ছে কিনা। প্রথমে ছিল মোট 4টা লজেন্স। 1 2 3 4। এই 4টা লজেন্সের সঙ্গে আরো যোগ হলো 3টে লজেন্স। 1 2 3। আর শেষ ঘরে ছিল 5টা লজেন্স, তাই তো? তাহলে 5টা লজেন্স আমরা রাখি। 1 2 3 4 5। এই 5টা লজেন্সের একটা 2টো এখানে বসলো, অর্থাৎ এককের ঘরে 9টা হয়ে গেছে। আর একটা দিলেই হয়ে গেল 10টা। সেই 10টা এককের লাল গুটিকে বাদ দিয়ে
আমরা কি লিখতে পারি? আমরা একটা হলুদ গুটি বসাতে পারি দশকের ঘরে। এবার বাড়তি যে দুটো গুটি আছে এককের ঘরে বসিয়ে দিলাম, 1 2। এখন সংখ্যাটা কত হলো দেখি। দশকের ঘরে একটা গুটি অর্থাৎ 1 10, এককের ঘরে দুটো লাল গুটি অর্থাৎ 1 2, মানে 1 10 2। 1 10 2 কত হয়? 12। তাহলে এবার তোমরা খাতায় লিখে নাও। তাহলে এই অঙ্কটার উত্তর বেরোলো 12। আশা করি এই 50 পাতায় যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব পরের পাতায়। দেখো, পরের পাতায় বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা বিয়োগ শিখে নেব। প্রথম অঙ্কটা কি আছে দেখো। প্রথম অঙ্কে মাছের ছবি দেওয়া আছে। কটা মাছ? মোট 1 2 3 4 5। তাহলে 5টা মাছের জন্য আমরা প্রথমে কি করব? 5টা গুটি নিয়ে নেব। 1 2 3 4 5। এরপর তোমরা ভালো করে দেখো, এই 5টা মাছের থেকে দুটো মাছ কমে যাচ্ছে অর্থাৎ বিয়োগ হচ্ছে। তাই এখান থেকে আমরা দুটো গুটিকে তুলে নিচ্ছি, 1 2। এখন কটা মাছ পড়ে রইলো অর্থাৎ কটা গুটি পড়ে রইলো একবার গুনে নাও তো। 1 2 3। তাহলে আমরা খাতায় তো লিখতে পারি 5 বিযুক্ত 2 সমান 3। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপর পরের অঙ্কটাতে চলে যাও। দেখো, পরের অঙ্কে আছে বলের ছবি। তোমরা বল নিয়ে খেলাধুলা করো। ধরে নাও তোমাদের কাছে প্রথমে 6টা বল ছিল, 1 2 3 4 5 6। তাহলে 6টা বলের জন্য 6টা গুটি নিলাম, 3 4 5 6। এবার হয়তো খেলতে খেলতে তোমাদের 3টে বল হারিয়ে গেছে। তাহলে এখান থেকে 3টে গুটি কমিয়ে নাও, 1 2 3। এই যে 3টা গুটি কমিয়ে নিলাম, তার ফলে কটা গুটি রইল? 1 2 3। তাহলে আমরা এবার খাতায় লিখে নেব 6 বিযুক্ত 3 সমান কটা গুটি রইল? 3টা গুটি। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে ব্যাপারটা কি করে বিয়োগ করব আমরা। এরপর বাকি যে অঙ্কগুলো এই পাতায় আছে সেগুলো কিন্তু আমি বুঝিয়ে দেব, তোমাদেরকে বাড়িতে করে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। দেখে নাও একবার ভালো করে। দেখো, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এখন বাড়িতে করে নিতে হবে। একটা অঙ্কে আছে জবা ফুলের ছবি। এখানে কটা জবা ফুল আছে গুনে দেখবে এবং সেখান থেকে এই যে দুটো জবা ফুল কমিয়ে নেবে, গুটির সাহায্যে করবে, দেখবে কত সহজ হয়ে যাবে। আচ্ছা, আর এই অঙ্কটাতে আপেল আছে কটা? দুটো আপেল। এখান থেকে দুটো আপেলই কেউ খেয়ে নিয়েছে, তাহলে আর কটা আপেল থাকবে? অর্থাৎ দুটো গুটি নেবে, সেখান থেকে দুটো গুটিকেই সরিয়ে নেবে, তাহলে কটা গুটি পড়ে থাকবে সেটা কিন্তু তোমরা আমাদেরকে করে জানাবে। এছাড়াও এই পাতায় আরো দুটো অঙ্ক আছে। কি আছে আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। তোমরা কিন্তু এগুলো বাড়িতে করবে এবং করে আমাদের জানাবে। এবং করার সময় সবসময়তেই গুটি এবং কাঠি বলের সাহায্য নেবে, তাহলে দেখবে অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। ফুলের কাছে বাঁ দিক থেকে 5টি প্রজাপতি ও ডান দিক থেকে 8টি প্রজাপতি উড়ে আসছে। মোট কটা প্রজাপতি আছে দেখি। তাহলে এই দিক থেকে আসছে কটা? 8টা। আর বাঁ দিক থেকে আসছে 5টা। সবগুলো মিলে কটা আছে তোমাদের গুনে লিখতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আর শেষ অঙ্কটা আছে এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে দেখি। তাহলে এখানে মোট কটা? 9টা ফুল, মানে 9টা গুটি নেবে, সেখান থেকে 5টা গুটি তুলে নেবে, তাহলেই পেয়ে যাবে কটা ফুল পড়ে থাকবে। তাহলে এই 4টে অঙ্ক তোমরা কিন্তু করবে এবং করে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবে। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। পরের কোনো এক ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা। তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে।
চলো এরপর আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু আর্যর কাছে। আর্য তৃতীয় শ্রেণীতে পড়ে। ও আমাদের এই ক্লাস দেখে দূর থেকে আমাদের ভিডিও পাঠিয়েছে, সেখানে ও দেখাচ্ছে কিভাবে দিনরাত হয়, সেটাও হাতে কলমে তোমাদের দেখাবে। আর যে ছায়া দিনের বেলায় সকালবেলায় আমাদের ছায়াটা কত বড় থাকে, দুপুরবেলায় কেমন হয়, বিকেলবেলাতেই বা ছায়াটা কেমন হয়, কোন দিকে পড়ে, এই যে বিষয়টা তোমাদের আমার পরিবেশ বইয়ে আছে সেইটাও ভালো করে পড়ে সেইখান থেকে একটা পরীক্ষা হাতে কলমে করে দেখাচ্ছে। চলো যাই আর্যের কাছে। আমি তোমাদের বন্ধু আর্য। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি বেলুড়গড় হাই স্কুল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আজ আমি তোমাদের একটা পরিবেশের পরীক্ষা করে দেখাবো। সেটা হলো পৃথিবীতে কিভাবে দিন আর রাত হয়। তাহলে চলো আমরা দেখে নিই। এর জন্য লাগবে একটা মডেল, একটা গ্লোব আর একটা টর্চ। তাহলে চলো আমরা পরীক্ষাটা করি। সূর্য সবার মাঝখানে আছে, আর সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আর 3 নম্বরে রয়েছে পৃথিবী, যেখানে আমরা বাস করি। তা চলো এবার আমরা দেখে নিই যে পৃথিবীতে কিভাবে দিন আর রাত হয়। যে দিকটা আলো করছে সেই দিকটা হলো দিন, আর উল্টো দিকটা হলো রাত। এবার আমি আস্তে আস্তে করে যত ঘোরাবো তখন উল্টো দিকটা সকাল হয়ে যাবে। এমনভাবে পৃথিবীতে দিন আর রাত হয়। যেহেতু জাপানে সবার প্রথমে সূর্য উদয় হয়, তাই জন্য জাপানকে বলে উদীয়মান সূর্যের দেশ। আমাদের একটা পরিবেশের পরীক্ষা করে দেখাবো। সেটা হলো পৃথিবীতে কিভাবে ছায়ার সৃষ্টি হয়। তাই চলো আমরা দেখে নিই। এর জন্য লাগবে বোতল আর একটা টর্চ। বন্ধুরা, বোতলটা হলো একটা বস্তু, আর বোতলের সামনে থেকে সূর্যের আলোটা পড়ছে, আর বস্তুর ছায়াটা পেছন দিকে পড়ছে। তখন সেটা হলো ভোর। এবার আস্তে আস্তে করে যখন মাথার ওপর সূর্য উঠছে তখন ছায়া কিছুই দেখা যাচ্ছে না, খুব অল্প, তখন সেটা হলো দুপুর। এবার আস্তে আস্তে যত বোতলের পিছনে সূর্য যাচ্ছে তখন বস্তুর পিছন দিকে ছায়াটা লম্বা হচ্ছে। এমনভাবে পৃথিবীতে ছায়ার সৃষ্টি হয়। টাটা। তাহলে এভাবেই আমরা কিন্তু সমস্ত কিছু হাতে কলমে করব, তাই না? হাতে কলমে করলে আমরা যেভাবে শিখব আর কোনোভাবে সেরকম শেখা যাবে না। তাহলে চলো এরপর চতুর্থ শ্রেণীর তোমাদের যে ইংরেজিতে মিটিং বাড়ে মিয়া অংশটি আমরা শুরু করেছিলাম, আজকে তার পরের অংশটা পড়ব এবং কয়েকটা অ্যাক্টিভিটি করব। চতুর্থ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগে দুদিনের ক্লাসে দ্য মিটিং বাড়ে মিয়া এটা আমরা পড়েছি। আমরা তোমাদের যে 69 পাতা বের করো, 5-10-9 তোমাদের ইংরেজি বইয়ের, তাহলে আমরা এতদূর পড়েছিলাম। আমরা এরপরে বাকি অংশটা পড়ে পড়ে শব্দগুলো প্রথমে পড়বো, পড়ে তার বানানগুলো ভালো করে দেখব। এগুলো আমরা করব। তাহলে চলো পড়া শুরু করা যাক। তাহলে আগের দিন আমরা জেনেছিলাম যে 2 বন্ধু সুন্দরবনে তারা বাস করে। তারা সুন্দরবনে এই একটা নদী বেয়ে তারা যাচ্ছিল। কোন দিকটা যাচ্ছিল সুন্দরবনের? চলো জেনে নেওয়া যাক। আমরা একটু পশ্চিমবঙ্গের ম্যাপ দেখে, পশ্চিমবঙ্গের মানচিত্র দেখে চলো বুঝে নিই। কোথায় সুবল এবং মাদল বাস করত? তারা সুন্দরবনে বাস করত। তার মানে এই যে দেখছো তোমরা পশ্চিমবঙ্গের, আমরা যদি একদম দক্ষিণে চলে যাই তাহলে এই দেখো আমরা দক্ষিণে চলে এসেছি। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কত নদ নদী। তো এরপরে তাহলে ওরা কোন নদীর মধ্যে দিয়ে
চালিয়ে যাচ্ছিল মাতলা। চলো তাহলে আমরা মাতলা নদীটাকে দেখে নিই। এই দেখো মাতলা রিভার, ঠিক আছে, এই মাতলা রিভার দিয়ে তারা যাচ্ছিল। তাহলে আমরা এখানে চলে এসেছি, দেখো। তাহলে ওরা কোন দিক দিয়ে যাচ্ছিল, এই দেখো তারা, আমরা একটু দেখে নিই। এই যে দেখো বাঁ দিকে দেখো মাতলা রিভার, মাতলা রিভার থেকে এইখানে একটা অংশ পূর্ব দিকে চলে গেছে, সেটাই হচ্ছে বাসন্তী। এই দেখো এই বাসন্তী নদীটা বয়ে 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 বলছে ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন। তাহলে কি হলো, মাতলা দিয়ে তারা আসছিল, দিয়ে বাসন্তীতে ঢুকতেই ওটা কিন্তু সরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সরু হয়ে গেছে। তারপর কি বলছে, বিয়ন্ড বাসন্তী, বাসন্তীর পরে এই নদীটারই কি নাম হচ্ছে, এই দেখো এই নদীটারই নাম হয়ে যাচ্ছে কি, এই দেখো তোমরা দেখতে পাবে, এই দেখো এই নদীটার নাম হয়ে যাচ্ছে বিদ্যা। তাহলে বিদ্যা। তারপরে এইটা ফ্লোড সাউথ, অর্থাৎ দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা দক্ষিণে বয়ে চলেছে, এবং দক্ষিণে বয়ে চলে সেটা কোথায় মিশেছে, বে অফ বেঙ্গলে। তাহলে এই হচ্ছে আমরা যে জায়গাটায় মাদল এবং সুবল যারা এই সুন্দরবনে যে গল্পটা আমরা পড়ছি তারা এই জায়গাটায় বাস করে। তাহলে তোমরা বুঝে গেলে এই এলাকাটা দেখতে পাচ্ছ কত নদী নালায় ভর্তি, কত ছোট 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 কত জলাধার, এবং এই জায়গায় গল্পই আমরা পড়ছি। তাহলে চলো এবার বাকিটা আমরা, তাহলে চলো এরপর পড়া যাক। দে ওয়ার সেইলিং ডাউন, আমি এক লাইন পড়বো, আমার সাথে তোমরা একটু একটু করে পড়বে, তারপর আমরা মানেটা জানবো, কেমন? তাহলে বলো, দে ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার। They were sailing down the Bidda river. The river water was salty here. The waters of the Bay of Bengal mixed with the river. Don't dip your hand into the water. Warned Madol. There are camots in the river. Subal jerked his hand away. Are they crocodiles? No, said Madol. Crocodiles are bigger. Camots are creatures of the water. With sharp teeth. You can lose your hand any moment. তাহলে আমরা বাকি অংশটুকু পড়ে নিলাম। এরপর চলো আমরা এই যে শব্দগুলো আছে এগুলো একটু ভালো করে ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব। তোমরাও আমার সাথে খাতা পেন বের করো এবং আমার সাথে শব্দগুলো লিখবে এবং তার মানেগুলো লিখবে, কেমন? তাহলে দেখো, দে মানে তারা, তাহলে তো জানো এখানে কে কে, মাদল আর, বলো কে কে, মাদল আর সুবল, এরা দুজন, সেই জন্য দে। দে ওয়ার, ওয়াজ একজন হলে ওয়াজ হতো, আর এখানে যেহেতু দুজন বা তার বেশি, ওয়ার। দে ওয়ার সেইলিং ডাউন, তাহলে দেখো এই জলযাত্রা বা নৌকা যাত্রা এইটাকে বলে সেইলিং ডাউন। তাহলে আমার সাথে লেখো, এস এ সে, তাহলে এস এ সে আর আই এল সেইল, তাহলে এস এ আই এল সেইল, তার সঙ্গে এরপরে আইএনজি দিলে হবে সেইলিং, আইএনজি, তাহলে এটা হলো সেইলিং। তাহলে সেইলিং ডাউন, তাহলে লেখো সেইলিং, DOWN, সেইলিং ডাউন
এইটাকে আমরা একসাথে বলবো জলযাত্রা। তাহলে তোমরা লেখো এস এ সে, এস এ কি হয় সে, আর আই এল সেল, এস এ আই এল সেল, এবং তার সঙ্গে তুমি আবার একটা আইএনজি দিলে হয়ে গেল সেইলিং। এইটা মানে হচ্ছে জলযাত্রা। লেখো তোমরা, এটা মানে হচ্ছে জলযাত্রা, অন্তস্থ জয়াকার তয়ের অফলা আকার, জলযাত্রা। তাহলে এটা হচ্ছে সেইলিং। তাহলে আমরা আবার বলছি, এটাকে ভেঙে ভেঙে পড়বো। এস এ সে আই এল সেইল, আইএনজি ইন সেইলিং, sailing down the Bidda river. The river water was salty. তাহলে they were sailing down the Bidda river, অর্থাৎ বিদ্যা রিভার দিয়ে তারা বয়ে যাচ্ছিল, নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। The river water অর্থাৎ নদীর জলটা কেমন ছিল? was salty. তাহলে দেখো এই salty থেকে এসছে, salt থেকে এসছে salty। তাহলে লেখো আমার সাথে SALT salt, SAL salt, আর TYT salty, salty, salty মানে কি? লবণাক্ত, লবণাক্ত, লবণাক্ত বা নোনতা। তাহলে salty, ঠিক আছে? salty মানে লবণাক্ত। হিয়ার মানে এখানে। কারণ কি বলতো, এই তোমরা দেখবে যে মোহনার কাছে, তো তোমরা তো দেখলে যে এই এই নদীগুলো একদম সমুদ্রের কাছে। তাহলে যখন জোয়ার হয় জলটা, সমুদ্রের জলটা নদীর মধ্যে ঢুকে যায়, আবার যখন ভাটা হয় তখন এই যাওয়া আসা করে, ফলে একদম সমুদ্রের কাছে বলে এই নদীর জলগুলো নোনতা। The waters of the Bay of Bengal, এই দেখো the waters, কারণটা এখানে দেওয়া আছে। The waters of the Bay of Bengal অর্থাৎ এই বে অফ বেঙ্গল। তাহলে এইটা একটা কথা, তোমরা আমার সাথে লেখো বে অফ বেঙ্গল। লেখো আমার সাথে, দেখো বে অফ বেঙ্গলটা একটা বড় হাতের বি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা একটা নাম একসাথে, বে অফ বেঙ্গল, BEN বেঙ্গল, GAL বেঙ্গল। তাহলে এটাকেই আমরা বলবো বঙ্গোপসাগর। লেখো আমার সাথে ব উয় গয় উকার, বঙ্গোপসাগর, দন্তস্বয়কার গর। পশ্চিমবঙ্গের দক্ষিণের এই যে সাগরটা, এইটাই হচ্ছে বঙ্গোপসাগর, অর্থাৎ ভারতের দক্ষিণ পূর্ব দিকে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের এই অংশটা, এই যে সুন্দরবনের দক্ষিণের এই অংশটাই হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। তাহলে তোমরা বুঝে গেলে কোন জায়গাটাকে বলে বঙ্গোপসাগর। তো চলো এরপরে কি লিখছে দেখো, মিক্সড উইথ দ্য রিভার। তাহলে দ্য ওয়াটার্স অফ বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার, তার মানে এই বিদ্যা নদী বা এই সমস্ত নদীগুলো তোমরা তো দেখলে যে একবারে সমুদ্রের একদম কাছে, সেই জন্য সমুদ্রের জল ওই জলগুলোর সাথে মিশে যায়, আর সেই কারণে ওই জায়গার জলটা, ওই নদীর জলগুলো কি হয়? নোনতা হয়। এরপরে দেখো কি বলছে, ডোন্ট ডিপ ইউর হ্যান্ড। তাহলে ডিপ মানে কি? ডিপ মানে দেখো, এটা নিশ্চয়ই তোমাদের ওয়ার্ডরোবে আছে, সেই জন্য এটা লাল রঙে লেখা রয়েছে। দেখো কি লেখা রয়েছে, ডিপ মানে হচ্ছে পুট ইনটু, তার মানে কোনো লিকুইডের মধ্যে অর্থাৎ কোনো তরলের মধ্যে আঙুল ডোবানোটাকে বলে ডিপ। তো কি বলছে, ডোন্ট। তোমরা তো জানো এই যে ডোন্ট কথাটা, এটা দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে। আমার সাথে লিখে নাও, DON অ্যাপোস্ট্রফি T। এইটা কি কি শব্দ জুড়ে তৈরি হয়েছে? এটা হচ্ছে ডু আর নট,
তাহলে এই দুটো মিলে তৈরি হয়েছে ডোন্ট। তার মানে কোনো কিছু না করার কথা যদি কাউকে বলা হয়, করো না। ডোন্ট ডিপ, ডিপ মানে ডোবানো। তোমরা দেখে নিলে যে কোনো তরল পদার্থে আঙুল বা কোনো কিছু ডোবানোকে ডিপ বলে। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য রিভার। ইনটু মানে ভেতরে। তাহলে তোমরা জানো যে কোনো, এটা একটা প্রিপোজিশন। কোনো জিনিসের মধ্যে তুমি ধরো একটা গ্লাসের মধ্যে জল ঢালছো, ইউ আর পোরিং দ্য ওয়াটার ইনটু দ্য গ্লাস। তার মানে এইভাবে কোনো একটা জিনিসের মধ্যে কোনো জিনিস যখন ঢুকে যায় তখন আমরা ইনটু কথাটা ব্যবহার করি। ইনটু দ্য ওয়াটার, তাহলে এটা কার কথা? মাদলের কথা। তার জন্যই দেখো এটা ইনভার্টেড কমার মধ্যে আছে। তার মানে তোমার হাতটা একদম জলের মধ্যে দিও না। ওয়ার্নড, ওয়ার্নিং অর্থাৎ ওয়ার্ন, এই যে আমরা ওয়ার্নিং বলি না, একটা ওয়ার্ন অর্থাৎ সতর্ক করা। তাহলে লিখে নাও ওয়ার্নড। লেখো আমার সাথে WARN, ওয়ার্ন। WARN, ওয়ার্ন। তাহলে দেখো আমরা এইভাবে বলবো WA ওয়া আর RN ওয়ার্ন দিয়ে তারপর ED, অর্থাৎ এটা একটা পাস্ট ফর্ম, সেই জন্যই এটাতে ED যোগ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্নড। ওয়ার্নড মানে কি? লেখো আমার সাথে সতর্ক করেছিল। সতর্ক করা, বা এখানে আমরা ব্যবহার করব সতর্ক করেছিল। ওয়ার্নড, সতর্ক করেছিল। তাহলে আমরা এটাকে বলবো সতর্ক করেছিল। ঠিক আছে? তাহলে ওয়ার্নড মাদল। দেয়ার আর ক্যামটস, দেখো এইটা একটু হেলানো রয়েছে, তার মানে এটা একটা অন্য কিছুকে বোঝাচ্ছে। হ্যাঁ, একটু একটু হেলে আছে। এগুলোকে বলে আমরা অনেক সময় ইটালিক বলি, যেগুলো ইটালিক, একটু হেলে আছে। দেয়ার আর ক্যামটস ইন দ্য রিভার, ক্যামট আছে। হ্যাঁ, দেয়ার আর ক্যামটস ইন দ্য রিভার, জলের মধ্যে ক্যামটস আছে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে। সুবল যাই ওই কথাটা শুনেছে, এই করছো কি, হাত ডুবিও না, ওর মধ্যে ক্যামট আছে, বলতেই সুবল ঝট করে হাতটা সরিয়ে নিয়েছে। জার্কড, তাহলে লেখো আমার সাথে জার্ক। জার্ক মানেটা লিখে নাও, JERK, জার্ক। তার সাথে JERK, জার্ক, তার সাথে ED, জার্কড মানে ঝাঁকিয়েছিল। তাহলে লেখো ঝাঁকিয়ে ছিল। তাহলে ঝাঁকানো থেকে ঝাঁকিয়েছিল। জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে অর্থাৎ হাতটা দূরে করে দিল। আর দে ক্রোকোডাইলস, বলছি ওরা কি কুমির? আর দে ক্রোকোডাইলস, দেখো এটা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমাকে সেই রকম ভাবে পড়তে হবে। ইংরেজি কিন্তু আমাকে ভাব অনুযায়ী পড়তে হবে, অর্থাৎ কথাগুলোর যে শব্দগুলো, যে অর্থ, এইটার মানেটা কি বোঝাতে চাইছে, তোমাকে সেই মতো করে কিন্তু উচ্চারণ করতে হবে, বলতে হবে, বাক্যটাকে সেইভাবে পড়তে হবে। আর দে ক্রোকোডাইলস, ওরা কি ক্রোকোডাইল অর্থাৎ ওরা কি কুমির? নো, সেইড মাদল, না। মাদল বলল ক্রোকোডাইলস আর বিগার। তাহলে দেখো ক্রোকোডাইলস আর বিগার, তাহলে বিগ থেকে এসছে বিগার। তাহলে বিগ শব্দটা, তাহলে দেখো এই বিগ থেকে এসছে বিগার। তাহলে এই বিগ আসল এটা একটা বিশেষণ, এটাকে ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ। এই বিগ থেকে এসছে বিগার, বিগার অর্থাৎ আরো বড়। তাহলে দেখো বিগ মানে বড়, এটা একটা বিশেষণ, আমি বোঝাচ্ছি আরো বড়, তাহলে বিগার। আর সবচেয়ে বড়, বিগেস্ট। তাহলে এই যে দেখো এই অ্যাডজেক্টিভের এগুলোকে বলে ডিগ্রি। তাহলে দেখো আমরা একটু এইটা তোমাকে বলে দিই, এই অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি কি কি আমার সাথে তোমরা লেখো। যে কোনো অ্যাডজেক্টিভ লেখো আমার সাথে তোমরা। এই অ্যাডজেক্টিভ এর 3টে ডিগ্রি কি কি, এরকম করে 3টে দাগ দাও।
তাহলে একটা হচ্ছে পজিটিভ, লেখো POSITIVE পজিটিভ। আরেকটা হচ্ছে কম্পারেটিভ, COM কম, লেখো COM কম TIVE কম্পারেটিভ। তাহলে একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তাহলে লেখো SUPER সুপার, LATIVE সুপারলেটিভ। তাহলে দেখো এইখানে আমরা যে শব্দটা জানলাম বিগারটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এর পজিটিভ ডিগ্রি যদি তোমাকে বলা হয় তখন তুমি বলবে এর পজিটিভ ডিগ্রি হচ্ছে বিগ, অর্থাৎ কোনো একটা জিনিস বড়। বিগ তুমি বললে এটা বড়, তাহলে বিগ। কিন্তু যদি আরো বড় বোঝায়, তুমি আরো বড় বোঝাতে চাও, তখন তুমি লিখবে বিগার। মানে কোনো কিছুর সঙ্গে তুলনা করছো, দুজনের মধ্যে তুলনা করছো, যে যেমন ধরো এই পেনটা আর এই পেনটা, দিস ইজ দ্য বিগার ওয়ান, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, দিস ইজ দ্য বিগার ওয়ান। হ্যাঁ, এরপরে যদি 3 বা ততোধিক থাকে, ধরো এই 3টে, এই 3টের মধ্যে তুমি এবারে তুলনা করছো সবচেয়ে বড় কোনটা, তাহলে তুমি তখন 3টেকে পাশাপাশি রাখবে, দিয়ে বলবে দিস ইজ দ্য বিগেস্ট ওয়ান, কারণ এইটা সবচেয়ে লম্বা। দেখো এইটা দেখতে পাচ্ছ সবচেয়ে লম্বা। তাহলে ব্যাপারটা এইরকম আর কি। তাহলে দুটোর মধ্যে যখন আমরা তুলনা করব তখন লিখবো বিগার। তার মানে এখানে ক্রোকোডাইল আর ক্যামট এই দুটোর মধ্যে তুলনা হচ্ছে। তাহলে ক্যামট ক্রোকোডাইল, তাহলে ক্রোকোডাইলস আর বিগার। তাহলে তোমরা লিখো BIGGER বিগার, BIGGER বিগার মানে আরেকটু বড়। আর যদি একদম বড় হয়, সবচেয়ে বড় হয়, হ্যাঁ, তুমি একটা জিনিস অনেকগুলো জিনিসের মধ্যে যেটা সবচেয়ে বড় হবে, তখন যদি তুমি বলো তখন একটা দা দিতে হবে, কারণ ওইটা একটা বিশেষ ভাবে তুমি ওকে চিহ্নিত করছো, সেই জন্য তখন লিখতে হবে বিগেস্ট, BIGGEST বিগেস্ট। তার মানে বুঝতে পারলে অ্যাডজেক্টিভের আমরা 3টে ডিগ্রি পাই, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। বিগ একটা অ্যাডজেক্টিভ বিশেষণ, তার পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, কম্পারেটিভ দুটোর মধ্যে যখন কম্পারিজন করছো বিগার, আর একদম যখন সবচেয়ে বড় বোঝাচ্ছ তখন বলবে বিগেস্ট। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম তিনটে ধরো মানুষ আঁকলাম, এই একটা মানুষ, এই একটা মানুষ, আর এই একটা মানুষ। হ্যাঁ, আমি যখন দুজনের মধ্যে তুলনা করছি, বা ধরো এই দুজনের মধ্যে তুলনা করছি, দিস পারসন, তখন আমরা বলবো দিস পারসন ইজ বিগার দেন হিম বা হার, দিস পারসন ইজ বিগার দেন দিস পারসন, দিস পারসন ইজ বিগার দেন দ্যাট পারসন, আমি বললাম। কিন্তু যখন 3 জনের মধ্যে বা অনেক জনের মধ্যে, হ্যাঁ, তখন বলবো দিস ইজ দ্য বিগেস্ট পারসন, দিস ইজ দ্য টলেস্ট পারসন, সবচেয়ে বড়, দিস ইজ দ্য টলেস্ট, দিস ইজ দ্য বিগেস্ট, এরকম ব্যাপারটা এইরকম। তাহলে এরপরে চলো কি বলছে দেখো, আমরা জেনে নিই। তাহলে ক্যামটস আর ক্রিয়েচার্স, CREATURE ক্রিয়েচার। তাহলে আমার সাথে এরপর চলো ক্রিয়েচার মানেটা লিখে নাও, CRE CR এ ক্র হয়, তাহলে আমরা জানি ক্রি, এরপরে এ দিলে ক্রিয়ে, আর TURE চার। তাহলে তোমাদের আগেও বলেছি এই যে এইটাকে আমরা একসাথে বলবো চার, তাহলে নেচার, ফিউচার, হ্যাঁ, এখানেও দেখবে TURE বসানো হয়। তাহলে এটা হলো ক্রিয়েচার, ক্রিয়েচার মানে জন্তু বা প্রাণী, এগুলোকে ক্রিয়েচার বলে, লেখো জন্তু। তাহলে ক্যামটস আর ক্রিয়েচার্স অফ ওয়াটার, ক্যামট হলো জলজ প্রাণী উইথ শার্প
শার্প মানে কি? ধারালো। তাহলে লেখো আমার সাথে, SHARP, শার্প। শার্প মানে কি? ধারালো। তাহলে লেখো ধারালো, ধারালো, তীক্ষ্ণ, ধারালো। টিথ, টিথ, টিথ মানে দাঁত। তাহলে লিখে ফেলো TEETH, টিথ, TEETH, টিথ মানে হচ্ছে দাঁত। তার মানে ধারালো বা তীক্ষ্ণ দাঁত। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড, ইউ ক্যান লুজ তুমি হারিয়ে ফেলতে পারো, ইউর হ্যান্ড এনি মোমেন্ট, যে কোনো সময় তুমি তোমার হাত কিন্তু হারিয়ে ফেলতে পারো। তাহলে দেখো আমরা পুরোটা পড়া হয়ে গেল আমাদের। এরপর এখানে তোমাদের অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদের হেল্প করে দিচ্ছি, তোমরা নিজেরা এই অ্যাক্টিভিটিগুলো করবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে শব্দ নিয়ে তুমি কমপ্লিট করো। তাহলে দেখো, বারে মিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার। তার মানে তুমি দেখো, আমরা একটু তোমাকে হেল্প করে দিচ্ছি। তুমি এখানে দেখতে পাচ্ছ, এই দেখো তোমাদের এখানে লেখা আছে বারে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। তার মানে এই স্ট্রেঞ্জ শব্দটা তুমি ওখানে বসিয়ে দিও। তাহলে এখানে আমরা লিখবো স্ট্রেঞ্জ। ইন সুন্দরবনস ড্যাশ লিভ টুগেদার, অর্থাৎ সুন্দরবনে ড্যাশ লিভ টুগেদার তোমরা জানো তো। এই যে ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার, তাহলে মানুষ এবং প্রাণীরা একসাথে থাকে। তাহলে তোমরা এটাও এখানে লিখে নেবে। সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য, তাহলে সুবল এবং মাদল কোথায় চালাচ্ছিল? এই যে সুবল এবং মাদল ওয়ার সেলিং ডাউন, কোথায় বলো? এই যে দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, অর্থাৎ বিদ্যা রিভারের মধ্যে দিয়ে তারা চালাচ্ছিল। তাহলে ওখান থেকে তুমি পেয়ে যাবে। আর ক্যামটস হ্যাভ, এই মাত্র বললাম যে ক্যামটের কি আছে, এই দেখো ক্যামটস হ্যাভ শার্প টিথ, অর্থাৎ ধারালো দাঁত আছে। তাহলে এইভাবে তুমি এটা করে নেবে। আর এইখানে দেখো কে কাজটা করছে এবং তার মানে কে করছে এবং কি কাজ করছে, এইটার একটা আছে, এটাও তোমরা পারবে। দেখো, আস্কড মাদল ইগারলি, কে করেছে এটা? তাহলে তোমরা তো বুঝতে পারছো, সুবল মাদলকে জিজ্ঞেস করছিল। তাহলে এখানে সুবল লিখবে। ক্যান স্ন্যাচ এ প্রিটি ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, অর্থাৎ ঝট করে শিকারকে কে খেয়ে নিতে পারে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কি বলো? এই যে ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট, তাহলে বুঝতে পারছো বারে মিয়া এটা করতে পারে। গেভ ওয়ার্নিং টু সুবল, সুবলকে কে ওয়ার্নিং দিয়েছিল? মাদল। আর দ্য ওয়াটার অফ বে বেঙ্গল, দ্য ওয়াটার্স অফ বে অফ বেঙ্গল, অর্থাৎ এই জলটা কেমন তোমরা জানো, এটা সল্টি, অর্থাৎ কিরকম? সল্টি। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা সুন্দর করে করে নেবে। তাহলে আজ এই অবধি থাক, অনেকগুলো বিষয় তোমাদের বললাম, তোমরা সুন্দর করে সমস্ত বানানগুলো লিখে ফেলো। তোমরা অ্যাডজেক্টিভ জানলে, তোমরা এই বিষয়গুলো জানলে, এরপর তোমার কাজ হচ্ছে খুব ভালো করে মন দিয়ে পুরোটা পড়ো এবং পড়ে সমস্ত শব্দের বানানগুলো লিখে ফেলো এবং প্রত্যেকটা বানানকে ভালো করে বারবার লিখে 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 অভ্যাস করে নাও, যাতে বানানগুলো তুমি একদম না ভুলতে পারো। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। তাহলে এরপর চলো আমরা চলে যাই সাহেব স্যারের ক্লাসে। তিনি তোমাদের পঞ্চম শ্রেণীর ব্যাকরণ পড়াবেন। চলো যাই ওনার কাছে। শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি পঞ্চম শ্রেণীর তোমাদের বাংলা ব্যাকরণ কিছু শেখাবো। তোমরা এতে বুঝতে পারবে যে কিভাবে একটা ক্রিয়াপদ একটা বাক্য থেকে আলাদা করা যায়। তাই চলো শুরু করি আজকের পড়া। দেখো, আজ আমরা এই 38 পাতা পাতাবাহার বই থেকে পড়ব। এখানে কি লেখা আছে? ক্রিয়ার নিচে দাগ দাও। আর বইয়ে একবার দেখে নাও।
এই দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে 5টা বাক্য দেওয়া আছে। আর এটা দেখো 38 পাতা। তাহলে চলো শুরু করি। সবাই খাতা পেন নিশ্চয়ই বের করেছো। এবার আমরা একটা করে বাক্য লিখব আর দেখব যে ক্রিয়াটা কোনটা সেটা বোঝার চেষ্টা করব। ক্রিয়াপদ মানে কাজ করা বোঝালে ক্রিয়াপদ। তাহলে যেই পদটার দ্বারা বা যেই শব্দটার দ্বারা আমি কোনো কাজ করা অর্থ পাবো সেই শব্দটাতে আমি দাগ দেব। প্রথমে লেখো হঠাৎ, হ ঠয়াকার খণ্ডত্ব, হঠাৎ তাদের হাঁক পৌঁছতো। এবার দেখো হঠাৎ তাদের হাঁক পৌঁছতো। হঠাৎ একটা আলাদা, এর সঙ্গে কোনো ভার্বের কোনো সম্পর্ক নেই। তাদের হাঁক এটা একটা আলাদা দেখো মনে হচ্ছে। এবার পৌঁছতো, তাহলে এখানে ভার্ব কোনটা হলো? হ্যাঁ, পৌঁছতো। কেন না, এই হাঁকটা আমার এই তাদের সঙ্গে সম্পর্কিত আছে। এই তাদের কথার সঙ্গে আমার হাঁক কথাটা সম্পর্কিত, তা এটা পৌঁছতো, এইটাই ভার্ব, যেটা আমরা ইংরেজিতে ভার্ব বলি বা ক্রিয়াপদ। এই পৌঁছতো। 2 নম্বরে দেখো সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। সেইখানে অন্তত একলা হয়ে বসতুম। তাহলে একলা হয়ে বসতুম, এখানে বসতুমটা হচ্ছে ক্রিয়াপদ। এবার দেখো 3 নাম্বার, হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। তাহলে খুলে দিতুম, এটা যদি আমি ঘুরিয়ে দেখি খুলে দিতুম, তাই খুলে দিতুম হলো এখানে ক্রিয়াপদ। এবার দেখো 4 নম্বরে ধারাজল পড়তো সকল গায়ে। ধারাজল পড়তো সকল গায়ে। তাহলে এখানে দেখো পড়তো, আর ধারাজল এটা বিশেষ্য পদ, এটা এক ধরনের জল, আর এটা পড়তো এখানে এটা ক্রিয়াপদ। পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে।
দেখো পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে। তো এখানে কি ক্রিয়াপদ হতে পারে না উঠে গিয়েছে, এটা ক্রিয়াপদ। পাতিহাঁসগুলো এটা বিশেষ্য পদ, আর উঠে গিয়েছে এটা কাজ করে বোঝাচ্ছে, তাই এটা ক্রিয়াপদ। সবাই নিশ্চয়ই লেখা হয়ে গেছে, লিখে নাও, যাদের হয়নি লিখে নাও। আর আমি তোমাদের কিছু বাড়ির পড়া দিচ্ছি, যেগুলো তোমরা এইভাবেই করবে, এইভাবেই চেষ্টা করবে বোঝার যে কোনটা কাজ করা বোঝাচ্ছে, আর সেই শব্দটির নিচে দাগ দেবে। এই দেখো, এগুলো হচ্ছে বাড়ির পড়া, এগুলো সবাই এখনই লিখে ফেলো। দেখো আমি একটু এগুলো পড়ে দিচ্ছি। ক্রিয়ার নিচে দাগ দাও। ক, হাত বাড়িয়ে শিকলটা দিতুম খুলে। খ, ঝর্ণার জল পড়তো সকল প্রস্তর খণ্ডে। নদী থেকে কুমিরগুলো উঠে গিয়েছে। হঠাৎ পিয়নদের হাঁক পৌঁছতো। এই 4টি বাক্য থেকে তোমরা ক্রিয়াপদগুলি বেছে নিয়ে লিখবে, বা নিচে দাগ দিয়ে লিখতে পারো। মনে হয় সবার হয়ে গেছে। আশা করি ক্লাস ভালো লেগেছে। পরের ক্লাসে আমি তোমাদের আবার বাংলার ব্যাকরণের কিছু অংশ নিয়ে শেখাবো। আজ এখানে শেষ করছি। বাই বাই। এরপর চলো আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু সন্তুর কাছে। সে তোমাদের একটা পরীক্ষা করে দেখাবে, এই যে কোনো জিনিস জলে, সেই জলার জন্য যে অক্সিজেন দরকার সেইটা কেমনভাবে আমরা বুঝতে পারি, একটা ছোট্ট পরীক্ষা করে কি সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছে। চলো, আর একটা কথা বলে দিই, ও কিন্তু জানো তো, ও এই যে পরীক্ষাটা করেছে, ও কিন্তু পাশের বাড়ির একজনের সাহায্য নিয়ে এই ভিডিওটা আমাদের পাঠিয়েছে। হ্যাঁ, তাহলে দেখো কত ইচ্ছে ওর। তাহলে আমরা এইটা কিন্তু বারবার বুঝে যাচ্ছি, যদি সুযোগ পাওয়া যায় না, তাহলে তোমরা কিন্তু সবাই অনেক অনেক দূর যেতে পারো। আমরা ভালো করে জানি। তো চলো আমরা চলে যাই ছোট্ট সন্তুর কাছে। নমস্কার, আমার নাম সন্তু মণ্ডল। আমি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে পড়ি। আমি একটি মজার পরীক্ষা করে তোমাদেরকে দেখাবো। সেটি হচ্ছে অক্সিজেন ছাড়া আগুন কখনোই জ্বলবে না। আমি তার জন্য একটি মোমবাতি নিয়েছি, আর একটি গ্লাস, আর একটি দেশলাই কাঠি। আমি মোমবাতিটিকে রেখে দিয়েছি, তারপর আমি দেশলাই কাঠিটিকে জ্বালিয়ে দেব। মোমবাতিটিকে ধরিয়ে দিলাম, ধরে গেল মোমবাতিটি। এরপর আমি এই গ্লাসটিকে চাপা দেব। যখনই মোমবাতিটি লিভে যাবে তখনই বুঝতে হবে যে গ্লাসের ভেতরে যতটুকু অক্সিজেন ছিল সব শেষ হয়ে গেছে, যার জন্য মোমবাতিটি নিভে গেল। এর থেকে প্রমাণ হচ্ছে যে অক্সিজেন ছাড়া কখনোই আগুন জ্বলবে না। নমস্কার। তাহলে দেখলে তো ছোট্ট সন্তু কি সুন্দর আমাদের দেখালো। বড়দের সাহায্য নিয়ে তোমরাও কিন্তু এই পরীক্ষাটা করতে পারো। তাহলে আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। এই ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের জানানো ঠিকানা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বন রাধানগর, জেলা বাঁকুড়া। আমাদের ইমেল করা যেতে পারে rbps.radhanagar@gmail.com এ, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 9474565047 নম্বরে। আর তোমরাও যদি চাও এই ক্লাসে অংশ নিতে, নানা রকমের হাতে কলমে অঙ্ক করে, বিজ্ঞানের নানা মজার পরীক্ষা করে যদি আমাদের পাঠাতে চাও, নিশ্চয়ই পাঠাতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যদি আমাদের আগের ক্লাসগুলো তোমরা দেখতে চাও, তাহলে চলে যাবে ইউটিউবে গিয়ে সার্চ অপশনে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে আমাদের আগের সমস্ত ক্লাসগুলো ওখান থেকে পাবে। তাহলে জানার অপেক্ষায় রইলাম ক্লাস তোমাদের কেমন লাগছে। খুব ভালো থাকবে, দেখা হচ্ছে আগামীকাল। টাটা।